অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আরও একটি উপন্যাস নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম। আজকে আমি শুরু করতে যাচ্ছি সমরেশ মজুমদারের লেখা উপন্যাস হারামির হাত বাক্স। উপন্যাসটি আমি মোট ৫টি পর্বে ভাগ করে পড়ব। আজকে আমি পড়ছি উপন্যাসটির প্রথম পর্ব। মরে যাওয়ার আগে বাপ বলেছিল, হারামি, এই জমি জায়গা গাছপালা ছেড়ে কোথাও যাস না। এ আমাদের ৭ পুরুষের ধন। যত্ন করলে এই তোকে চিরকাল খাওয়াবে পরাবে। ২০ বছরের যুবক উদ্বিগ্ন মুখে জিজ্ঞাসা করেছিল, এই নির্জনে আমি একা থাকবো কি করে? ঠিক থাকতে পারবি, পশু পাখিরা পারে, তুই পারবি না কেন? বাপ মরে গেল। ৩ ক্রোশ দূরের ভৈরবের হাটে গিয়ে মৃত্যু সংবাদ দিতে মানুষজন ছুটে এলো। পেছনের দিঘির গায়ে চিতা সাজানো হলো বাগানের গাছ কেটে। এক একটা গাছে কোপ পড়ছিল আর হারামি দেখছিল গাছগুলো যেন কুঁকড়ে উঠছে, রস গড়াচ্ছিল রক্তের মতো। তখন লোকজন যা বলছিল তা শুনতে হয়েছিল। এখন ন্যাড়া মাথায় চুল গজিয়েছে ঢের, কদম ফুলের মতো হয়ে গেছে। যে ৩টে গাছ কাটা হয়েছিল বাপের চিতা বানানোর জন্যে, সেই জায়গায় নতুন ৩টে গাছ পুঁতে দিয়েছিল সে। ৩টি গাছের শেকড় মাটি থেকে রস নিতে শিখে গিয়েছে। ৭ পুরুষের বাড়িটায় ঘর বলতে ২খানা। চাটাইয়ের ওপর সিমেন্ট মেরে দেয়াল তৈরি, মাথায় টিনের ছাদ। ২ বছর আগে ছাদ সারাই করেছিল দীননাথ। এই বাড়ি গাছ জমিকে বড় ভালোবাসতো বাপ। বলতো যত্ন করতে হয়, যত এদের ভালোবাসবি তত এদের ভালোবাসা পাবি। মানুষের সঙ্গে এটাই তফাৎ। দীননাথের কথাবার্তায় খুব হেঁয়ালি থাকতো। তার অনেক কিছুই বোধগম্য হতো না হারামির, কিন্তু শুনতে ভালো লাগতো। দীননাথ বলতো, তোর আমার শরীর খারাপ হলে ভৈরবের ডাক্তারের ওষুধ খেতে হয়, সেরকম এই ঘরবাড়ি গাছপালার শরীর খারাপ দেখলে ওষুধ দিবি। হ্যাঁ, ওষুধগুলো কি তা জন্মস্তক দেখে দেখে শিখে গিয়েছে হারামি। প্রতিটি গাছের চরিত্র আলাদা করে জানে সে। এমনকি গাছেদের মধ্যে কোনটে ব্যাটা ছেলে কোনটে মেয়ে তাও জেনে ফেলেছে একটু একটু করে। বাগানটা বিরাট। ওপাশে দিঘি থেকে এপাশে ফরেস্টের তারের বেড়া পর্যন্ত জায়গাটা বাপের ছিল, এখন তার। বাগানে যা হয় তা বিক্রি করলে দিব্যি বছর চলে যায়। আম কাঁঠালগুলো তো এমনি ফল দেবে, যত্ন করুক বা না করুক। অন্য গাছগাছালির দিকে নজর রাখতে হয় দুবেলা। আর আছে উৎপাত। বাদুড়ের ছিল এতকাল, এখন মানুষের। আকাশপথে উড়ে এসে সময়ের ফল সময়ে খেয়ে যায় যেসব বাদুড়, তাদের মোকাবেলা করার জন্য গাছে গাছে টিনের ভেতর ঘন্টা ঝুলিয়ে রেখেছে বাপ। যখন সময় পায় ঘন্টার দড়ি ধরে টানলে সারা বাগানে অদ্ভুত শব্দ বাজে আর বাদুড়গুলো ভয় পেয়ে ফরেস্টের দিকে ছুটে যায়। কিন্তু মানুষ এত সহজে ভয় পায় না। বাপ বলতো, হারামি, ভগবান যত জীব তৈরি করেছে তার মধ্যে সবচেয়ে বজ্জাত হলো মানুষ। সামনে যে ভালো, পেছনে সে হাড় বদমাস। সব মানুষ উপর দিয়ে খায়, নিচ দিয়ে বের করে, কিন্তু তাদেরও কত রকম ফের। আমি বললেই তুই তাদের বুঝে যাবি এত সহজ নয়। মানুষের সবচেয়ে বড় দোষ হলো লোভ। এই লোভের শেষ নেই। সেই লোভের হাত থেকে এইসব গাছপালাকে রক্ষা করার কায়দা তোকেই শিখে নিতে হবে। মন্ত্রমুগ্ধের মতো বাপের কথাগুলো শুনতো হারামি। শুনতে শুনতে মনে হতো বাপ এবং সে নিজেও তো মানুষ। তাহলে তাদেরও লোভ আছে। লোভ খুব খারাপ এটা সে বুঝেছে। এত দূরে নির্জনের বাগানেও মানুষ চলে আসে দুপুর অথবা রাত্রে চুপচাপ ফলমূল চুরি করতে। শব্দ করেও তাদের ঠেকানো যায় না। তখন লাঠি হাতে বাগানে ঘুরতে হয়, গলায় হুঙ্কার ছাড়তে হয়। ধরা পড়ার ভয়ে দুদ্দার করে পালায় সব। এসব মানুষের মুখ সচরাচর দেখতে পায় না হারামি। বাপ বলতো, যারা লোভী তারা একটু ভীতু হয়। কাছাকাছি বসতি বলতে ২ ক্রোশ দূরের যে গ্রাম তার নাম আকুল। ভৈরবের কাছাকাছি বলেও ওই গ্রামের কারো কারো বাড়িতে ট্রানজিস্টর বাজে। মাঠে লাঙল দেওয়ার সময়ও যন্ত্রটা নিয়ে যায় সেখানে। তা সেই গ্রামের মানুষজনের চুরিচামারি করার অভ্যেস আছে এমন অভিযোগ কখনো করেনি হারামির বাপ দীননাথ। কিন্তু তবু লোক আসছে।
লোক আসছে ভৈরব থেকে রাতের অন্ধকারে। দীননাথের একটা কালো তেজি কুকুর ছিল। যতদিন সেটা বেঁচে ছিল ততদিন রাত জেগে বাগান পাহারা দিত। এখন ফলের মরশুম এলেই দেখা যায় কাল বিকেলে দেখে আসা প্রায় পেকে যাওয়া কাঁঠালগুলো আর গাছে নেই। এমনকি মদনা কলা পেকে উঠলেও চোরের নজর পড়ে তার দিকে। ঘন্টা বাজালেও চোর ভয় পায় না। রাত জেগে ঘাপটি মেরে বসে থেকেও চোরের দেখা পায়নি হারামি। দুশ্চিন্তা সেই কারণে। এত বড় জায়গা নিয়ে যে দুঘরের বাড়ি, তাতে একলা থাকা অভ্যেস আছে হারামির। সেই শৈশব থেকেই প্রতি শনিবার সন্ধ্যের আগে বাপ ভালো ধুতি আর পাটের পাঞ্জাবি পরে মাথায় টেরি পাকিয়ে বলতো, সকাল সকাল খেয়ে শুয়ে পড়িস, ভুলো রইল, রাত্রে চিৎকার করলে ওর সঙ্গে কথা বলিস, আমি ঠিকঠাক সময় ফিরে আসব। একেবারেই যখন শিশু ছিল তখন জিজ্ঞাসা করত, কোথায় যাচ্ছ? হেই একটু গপ্পসপ্প করে আসি, কাহা তক মুখ বুজে বসে থাকি। বাপ ফিরত পরদিন আলো ফোটার আগে। এসেই জামাকাপড় ছেড়ে শুয়ে পড়ত। উঠত সূর্য মধ্য গগনে যাওয়ার সময়। ততক্ষণ খিদে পেট চোঁচো করত। মরশুমটা যদি ফলের হতো তাহলে তাই খেয়ে বসে থাকতো সে ভাতের জন্যে, নইলে হরিমটর। একটু যখন বড় হলো তখন সে কোনো প্রশ্ন করত না। যাওয়ার সময় বাপ বলতো, যাচ্ছি। সে বলতো, মিষ্টি কিনে এনো। দীননাথ হাসত। কি মিষ্টি খাবি এবার? রসগোল্লা। না না, লালমোহন। কাল ভাত খেতে তো দেরি হবে। তুই এবার রান্নাটা শিখে নে, নিজে রান্না করতে জানলে না খেয়ে বসে থাকতে হয় না। জঙ্গলের মধ্যে লোকালয় থেকে দূরে শুধু তার সঙ্গে থাকতে বাপের খুব খারাপ লাগে বলে সন্ধ্যের পর গপ্পসপ্প করতে যায়। কোথায় যায় বলতে ভৈরবের বাজার বা আকুলের কথাই মনে আসে। সেখানে কার সঙ্গে গপ্পসপ্প করতে সারা রাত কাটায় তা জানা নেই। তবে প্রতি শনিবার বেরোবার আগে বাপ যেভাবে সাজগোজ করে তাতে তাকে বয়সের চেয়ে অনেক কম বলে মনে হয়। হ্যারামের মাঝে মাঝে মনে হয় তারও ওইভাবে গপ্পসপ্প করতে যাওয়া উচিত। শুধু বাপের সঙ্গে কথা বলে কি মন ভরে? বাপের যদি না ভরে তাহলে তার কথাও তো বাপের ভাবা উচিত। কিন্তু সে ভেবে পায় না কার সঙ্গে সময় কাটাতে যাবে। তাছাড়া ধুতি পাঞ্জাবি পরার বয়স হয়নি বলেও ওগুলো তার নেই। তবে ইচ্ছে করলে মাথায় টেরি বানাতে পারে। শনিবার সন্ধ্যের পর বাপ চলে গেলে সে টেরি বানিয়ে সেটা জল চোখে দেখে। মরার আগের সপ্তাহেও বাপকে সেজেগুজে যেতে দেখেছে হারামি। কিন্তু ততদিনে সে অনেক কিছু জেনে গেছে। ফলের মরশুমে ফল, অন্য সময় কলা, শাকপাতা নিয়ে ভৈরবের হাটে যেত দীননাথ। হাট বসে শুক্রবারে। কয়েক বছর ধরে হারামি তার সঙ্গী। ইদানিং ভারী মাল বইতে পারত না দীননাথ। তাগড়ায় ছেলের মাথায় বোঝা চাপিয়ে পেছন পেছন চলতো ব্যাগ ঝুলিয়ে। হপ্তার চাল, ডাল, আলু, নুন ওই ব্যাগে কিনে নিয়ে আসতো বেচাকেনা শেষ করে। শুক্রবারের ভৈরবের হাট খুব জমজমাট। কিছু গাছের ফল পাইকারদের দিয়ে দেওয়া হতো আগাম টাকা নিয়ে। কয়েকটা রাখতো নিজে বিক্রি করবে বলে। পাইকার যে দামে হাটে বিক্রি করে তার নিচে বিক্রি করা চলবে না। চেঁচামেচি ঝগড়াঝাটি চলতো এই নিয়ে। বিক্রি করতে বাপ খুব ভালোবাসতো। সেদিন এক পাইকারের সঙ্গে হাটে যাওয়া মাত্র বাপের খুব ঝামেলা হয়েছিল। লোকটা অভিযোগ করেছিল নিজের বাগানের ফল বলে দীননাথ দাম কমিয়ে মাল খালাস করতে পারে না। এসব ঝামেলায় হারামি থাকে না। সে হাট ঘুরে ঘুরে মানুষ দেখে। জিলিপি কিনে খায় বাপের দেওয়া পয়সায়। সেদিনও একটা বেঞ্চি পাতা দোকানে বসে জিলিপি খাচ্ছিল সে। এই সময় ওই পাইকারটা তাকে দেখতে পেল। তোর বাপের কাণ্ড দেখতে পেলি? হারামি কোনো কথা বলল না। জিলিপি তখন তার দাঁতের তলায় গলছে। আবেশে চোখ বন্ধ। লোকটা বলল, কোন বাপ নিজের ছেলের নাম হারামি রাখে যদি না সে নিজে হারামি হয়? হারামি যেন শুনতে পায়নি এমন ভঙ্গি করল। লোকটা বলল, আমাকে যে দামে বিক্রি করেছে কাল সেই দামে হাটে মাল ছাড়ছে। 3 ক্রোশ দূর থেকে মাল কিনে বয়ে নিয়ে এলাম লস করে বিক্রি করব বলে? এই ছোড়া বল। শেষটায় ধমকের সুর ছিল বলে হারামি চোখ বন্ধ করে বলল, আমি কি বলবো? তোর বিচার বুদ্ধি কি বলে? তোমাদের ব্যাপার তোমরা দেখো। যাক চলে, কি হারামি ছেলে মায়েরি। লোকটা খেঁকিয়ে উঠল। সঙ্গে সঙ্গে জিলিপিওয়ালা ঠ্যাঁ ঠ্যাঁ করে হেসে উঠল। নাম তুলে গালাগাল দিও না জনার্দন দা।
আর কি তুলে দেব, মাথা গরম হয়ে গেছে আমার। জনার্দন এগিয়ে এসে পাশে বসলো। হারামি চোখ খুলল। জনার্দন লোকটাকে মোষের মতো দেখতে, গায়ে বোটকা গন্ধ, দেখলেই মনে হয় শক্তি আছে খুব। মারপিট হলে সে যদি বাপের পাশে না দাঁড়ায় তাহলে এক পলকেই পটকে ফেলবে। জনার্দনের গলা নরম হলো। বাবা হারু, তুই এক কাজ কর, তোর বাপের ঢের বয়স হয়েছে, এবার ওকে বল বিশ্রাম নিতে। তুই সওদা নিয়ে হাটে আয়, তোর সঙ্গে আমার ঝগড়া হবে না, বুঝলি? জিলিপিওয়ালা আবার হাসলো। কার বয়স হয়েছে বললে? দীননাথদার? চোখের মাথা খেয়েছো নাকি? জনার্দন প্রতিবাদ করলো। কেন, আমি ওর বয়স জানি না ভাবছো? তা জানবে না কেন, তবে কিনা শরীরের বয়স তো আর সমানভাবে বাড়ে না সবার। বছরের পর বছর দীননাথদা ভেলকি দেখিয়ে যাচ্ছে সেটা ধরো। আমি তো তিনজনকে জানি, তাদের যৌবন এলো আবার গেলো, কিন্তু দীননাথদার শনিবারের লীলা বন্ধ হলো না। জিলিপিওয়ালা চোখ টিপল। জনার্দন মাথা নাড়ল। না হে, আমাদের মধ্যে ঝগড়া হতে পারে, কিন্তু বাপের কেচ্ছা ছেলেকে শোনাতে পারবো না। তবে হ্যাঁ, হারামি এখন বড় হয়েছে, সে যদি তার বাপকে নিষেধ করে তাহলে ভালো হয়। সব বয়সে তো সবকিছু মানায় না। এই সময় জিলিপিওয়ালা চাপা গলায় বলে উঠল, হে মাগি, দেখছি অনেক কাল বাঁচবে। বলতে না বলতেই এসে হাজির। চিনলে জনার্দন দা? গঙ্গামণি না? দূর, গঙ্গামণি তো কাশিবাসী হয়েছে। এ গঙ্গামণির বোন সৌদামিনী। জিলিপিওয়ালা চাপা গলাতেই হারামিকে বলল, দেখ দেখ, তোর হপ্তার মাকে দেখে নে। সেই সময় দুজন মেয়ে মানুষকে পটল দর করতে দেখলো হারামি। একজন ব্যাগ বইছিল, অন্যজন হাত নেড়ে কথা বলছিল। একজন বুড়ি, অন্যজন মোটাসোটা লম্বা, বয়স বোঝা মুশকিল। হারামি অনুমান করলো ওই মেয়ে ছেলেটার কাছে তার বাপ প্রত্যেক শনিবার সেজেগুজে আসে। এসে কি করে? মেয়ে ছেলের কাছে গেলে ব্যাটা ছেলের সুখ হয়, এ কথাটা সে এতদিনে জেনে গিয়েছে। কিন্তু এই জানাশোনা কথায় জন্মস্তক সে বাড়িতে বাপ ছাড়া আর কাউকেই দেখেনি। তাদের তল্লাটে কোনো মানুষের বাস নেই যে মেয়ে ছেলে দেখতে পাবে। যা দেখার তাই হাটে এলেই দেখা যায়। কিন্তু হাটে যারা কারবার করতে আসে তাদের বয়স হয়েছে ঢের। কথা বলে দেখেছে কয়েকজনের সঙ্গে, ব্যাটা ছেলের সঙ্গে কোনো তফাৎ নেই। তাহলে এই মেয়ে ছেলেটা যার নাম সৌদামিনী, তার হপ্তার মা, বাপ প্রতি শনিবার এর কাছে এসে থাকে? জুল জুল করে দেখছিল হারামি। পটল কেনা হয়ে গেলে কাজের লোককে দিয়ে ব্যাগ বইয়ে সৌদামিনী পা ফেললো সামনে। দোকানের সামনে আসতে জিলিপিওয়ালা হাসলো। হো মেয়ে, দুটো জিলিপি খেয়ে দেখো, সন্ধে পর্যন্ত জিভে স্বাদ লেগে থাকবে। সৌদামিনী হাসলো। পান খেয়ে খেয়ে দাঁতের 12টা বেজে গেছে। নিতম্বের চর্বিতে হাত বুলিয়ে বলল, দেখছো তো হাল, এরপরে মিষ্টি খেলে আর উঠতে পারবো না। মিষ্টিকে দোষ দিচ্ছ কেন বাপু? রাত বিরেতের খাওয়াগুলো কমাও, তাহলেই হয়ে যাবে। রস কত? আর ছিপলি হয়ে কাজ নেই, যা আছে তাই নিয়ে চিতায় উঠলে বাঁচি। চলি। দাঁড়াও না, জনার্দন দাকে চেনো? আঙুল তুলে বেঞ্চিতে বসে থাকা জনার্দনকে দেখালো লোকটা। সৌদামিনী আর চোখে জনার্দনকে দেখল। সে মোষ দেখছে না দেবদূত দেখছে তার দৃষ্টি থেকে বোঝা গেল না। জনার্দন যেন ওই শরীরেও লজ্জা পেল। আহা, আমাকে চিনবে কি করে? রোদ উঠলে হাটে আসি, রোদ মরার আগে গায়ে ফিরে যাই। আমি একজন পাইকার। চেহারা দেখে তো তাই মনে হয়। পদধূলি না দিলে চিনব কি করে? একদিন এলেই হয়। নিশ্চয় যাব, বলছো যখন তখন। হাত নেড়ে সৌদামিনী আবার এগোতে চাইছিল। জিলিপিওয়ালা বাধা দিয়ে বলল, একে চেনো? বসেছিল হারামি। জিলিপিওয়ালার কথা কানে যাওয়া মাত্র সোজা হয়ে বসলো। তার মুখ অন্যদিকে ঘোরানো, কিন্তু কান এদিকে। সৌদামিনী বলল, রকম সকম ভালো, নতুন বুঝি হাটে? বোধহয় চিনলেও চিনতে পারো। একেবারে ল্যাংটো পদে বাপের সঙ্গে আসছে এখানে, এখন জোয়ান। তবে ওর বাপকে বোধহয় তুমি চিনলেও চিনতে পারো। দীননাথদার কথা বলছি গো। জিলিপিওয়ালা হাসলো। সঙ্গে সঙ্গে গালে হাত চলে গেল সৌদামিনীর। চোখ বড় হলো। তাই? কি নাম ভাই? জনার্দন খুব খুব করে হাসলো। নাম বলো, নিজের নাম বলে দাও। হারামে যেন শুনতে পায়নি এমন ভাব করে বসে রইল। এ কি ছেলে,
নাম বললে না যে? সৌদামিনী হাসল। জিলিপিওয়ালা বলল, বলো, কেউ জিজ্ঞাসা করলে নাম বলতে হয়। জনার্দন হাসল। ঠিক মতো সহবত শিখায়নি কেউ। বনে বাদারে মানুষ মা মারা যাওয়ার পর থেকেই। নাম বলো। হারামি তাকালো, তারপর বলল হারামি। সঙ্গে সঙ্গে সৌদামিনী চমকে উঠল। এ মা, বাপের বয়সী মানুষকে গালি দিচ্ছ কেন ভাই? আমি গালি দেই না। সে কি, এইমাত্র তুমি হারামি বললে না? এটা আমার নাম। আচমকা যেন হাসির ফোয়ারা উঠল। শরীর দুলিয়ে সৌদামিনী যত দোলে তত দোলে তার বই ঝি। দাঁতে দাঁত চেপে বসেছিল হারামি। হাসি থামিয়ে সৌদামিনী জিজ্ঞেস করল, এত সুন্দর নাম কে দিয়েছিল ভাই? আমি জানি না। সৌদামিনী আর দাঁড়ায়নি। তার কেনাকাটায় দেরি হয়ে যাচ্ছিল। সৌদামিনী চলে যেতে হারামি দোকান ছেড়ে ভিড়ে মিশেছিল। এখন তাকে জিলিপিওয়ালা খুব মশকরা করবে। সে ঠিক করলো আর কখনো খেতে আসবে না এখানে। সন্ধেবেলায় বাড়ি ফিরছিল ওরা। যা এনেছিল তার সবই বিক্রি করে এসেছিল দীননাথ। মনে তাই ফুর্তি ছিল। একটা সাবান গন্ধ তেল এনেছে দরাদরি করে। সেই সঙ্গে সপ্তাহে বাজার। সেগুলো ঝুড়িতে ছেলের মাথায় চাপিয়ে দিয়ে পেছন পেছন বিড়ি ফুঁকতে ফুঁকতে হাঁটছিল। আলপথ দিয়ে হেঁটে যেতে হবে 3 ক্রোশ। অন্ধকার হয়েছে ঝুপঝুপিয়ে। সে গলা খুলল, পা চালা, রাত নামছে। আমার নামটা কে রেখেছিল বাপ? আধা অন্ধকারে প্রশ্নটা ছুড়ে দিল হারামি। দীননাথ ছেলের আবছা অবয়ব দেখল। গম্ভীর গলা জিজ্ঞাসা করল, কেন? জিজ্ঞাসা করছি। তোর মা? মা? হ্যাঁ, জন্ম দিয়ে যখন বুঝেছিল আর বাঁচবে না তখন বলেছিল এ আমার পেটে এলো। এই হারামি আমার পেটে কেন এলো? 7 দিন বেঁচেছিল। সেই 7 দিন তোকে হারামি বলে ডাকত। তাই থেকে হারামি হয়ে গেল চালু। এ নিয়ে ভাবার কি আছে? আমাকে মা গালাগাল দিয়েছিল? হ্যাঁ, তখন আসলে মাথা ঠিক ছিল না। মরে যাওয়ার আগে মানুষ দিশেহারা হয়ে যায়। দীননাথ গলার স্বর নরম করল। অনেক কাল হয়ে গেল। এ নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। তার মানে মা আমাকে গালাগাল দিয়েছিল আর নামটা রেখেছো তুমি? গোঁজ হয়ে দাঁড়িয়ে কথাগুলো বলল হারামি। বাপকে আক্রমণ করার রাস্তা ঠিক খুঁজে পাচ্ছিল না। তোর মা ডাকতো সেটা শুনতে শুনতে আমিও ডেকেছি, তাই চলছে। আচ্ছা, নাম নিয়ে তুই এত ভাবছিস কেন? কত লোকের তো কত খারাপ নাম থাকে, তারা এই নিয়ে ভাবে। আবার কানা ছেলের নামও তো পদ্মলোচন রাখা হয়, হয় না? আমাদের বিশ্বম্ভরের পদবি হলো হাতি। কই, সে এ নিয়ে ভাবে? ভাবে না? একদম না। তোর মায়ের ডাক শুনে শুনে আমিও ডেকে ফেললাম, এই আর কি। কিন্তু তোকে আমি কম ভালোবাসি? এই দুনিয়ায় তুই ছাড়া আমার কেউ আছে? 10 দিনের তোকে রেখে সে চলে গেল। আমার তখন কত বয়স? 30ও হয়নি। 5 জনে এসে ধরল, দিনু, এবার একটা বিয়ে করো। ওই দুধের বাচ্চাটাকে যদি বাঁচাতে চাও তাহলে ঘরে বউ আনো। আমি রাজি হইনি। রাজি হইনি তোর কথা ভেবে। সৎ মা তোকে কিচ্ছুতেই সুখ দেবে না। আমার বাপের ছিল 2টো বিয়ে। ওই যে তাল গাছটা, যেটা এখনো ফল দেয়নি, সেটা আমার ছোট মা পুঁতেছিল। আমাকে কম যন্ত্রণা দিত? মিথ্যে কথা লাগাতো আমার বাপের কাছে। কি মার খেয়েছি তখন! সেটা খেয়েছি বলে তোর সৎ মা আনিনি। অথচ তখন যাকে বলে আমার ভরা যৌবন। কিন্তু নিজেকে শাসন করেছি এই বলে, দিনু, আগে তোমার ছেলে, তারপর বাকি দুনিয়া। তার নিজের হাতে তোকে তো বড় করে 5 জনকে দেখিয়ে দিলাম আমিও পারি, বল। হারামি এবার হাঁটতে লাগলো। হ্যাঁ, বাপ তাকে ভালোবাসে। অকারণে মারধর তাকে করেছে বলে মনে পড়ে না। শুধু শনিবারের রাতটায় তার কষ্ট হয় একা থাকতে। বাপ সেই সময় ওই সৌদামিনীর কাছে যায়। সৌদামিনীর চেহারাটা মনে করতে চেষ্টা করছিল হাঁটতে হাঁটতে। বেশ সুখী সুখী শরীর, ডুয়ো পিঁপড়ের মতো উঁচু পাছা, কোমর হাত খুব ভরাট। এরা গঞ্জের মেয়ে ছেলে। এদের স্বামী নেই, সংসার নেই। যে কেউ পয়সা ফেললে এদের সঙ্গে থাকতে পারে। বাপ বিয়ে করেনি, ঘরে বউ আনেনি, তাই ওখানে যায় শনিবার শনিবার। এটা ন্যায় কি অন্যায় তা বুঝতে পারে না হারামি। তবে সৌদামিনীর কথাবার্তা ব্যাটা ছেলের মতো নয়। গালে হাত রেখে যখন চোখ বড় করছিল
তখন দেখতে বেশ মধুর লাগছিল। সৌদামিনী জনার্দনকে যেতে বলেছে ওর কাছে, কিন্তু তাকে বলেনি। আজ হাটে কার কার সঙ্গে কথা বললি? খানিকটা চুপচাপ হাঁটার পর প্রশ্ন করল দীননাথ। সৌদামিনীর মুখটা চট করে মিলিয়ে যাচ্ছিল না। অন্ধকারেই হারামি জবাব দিল, অনেকের সঙ্গে। কোথাও বসেছিলি? হ্যাঁ। কোথায়? জিলিপির দোকানে। ও, আর কে গেছিল? জনার্দন পাইকার। শালা, আমায় বললে? না না, জনার্দনকে। ওই তোর মনে বিষ ঢুকিয়েছে। কি বিষ? এই নাম নিয়ে যে তোর ধন্দ লেগেছে সেটা তো জনার্দনেরই কথা শুনে। জনার্দন পাইকার শুধু বলেছে কোনো বাপ নিজের ছেলের নাম হারামি রাখে যদি সে নিজে হারামি না হয়। এ কথা বললো আর তুই ওকে ছেড়ে দিলি? কি করব? ঘুষি মেরে মুখ ফাটিয়ে দিলি না কেন? শরীরটা কেন এত বড় হয়েছে? কজনের মুখ ফাটাবো? জিলিপিওয়ালাও বলেছিল? হ্যাঁ, সেই সঙ্গে আরেকজন। কে সে? জিলিপিওয়ালা তাকে দেখিয়ে বলেছিল তোর হপ্তার মা। মাঠের মধ্যে তিড়িং করে লাফিয়ে উঠল দীননাথ। কি? এত বড় কথা? একটা গঞ্জের মেয়েকে বলেছে তোর মা? তুই সেটা শুনে ম্যাদা মেরে রইলি? কি করব? মেরে লাশ করিয়ে দিলি না কেন? মেরে ফেললে পুলিশে ধরবে। ধরুক, ফাঁসি হোক, কিন্তু তোর গর্ভধারিণী স্বর্গে বসে সুখী হবে। তার জায়গায় আমি অন্য কাউকে আনিনি। আর তুই গঞ্জের মেয়েকে ওরা মা বানালো তবু কিছু বললি না? কিরকম ছেলে তুই? কথাটা তোর ভালো লেগেছে? মা বলেনি তো, হপ্তার মা বলেছে। আমি কি করব? তুমি বাপ হয়ে তার কাছে ফি হপ্তা যাও। কেন যাও আমি জানি? আমি তার কাছে যাই তুই জানলি কি করে? দীননাথের গলা কেঁপে গেল। ওরাই বলছিল। 5 জনে যা বলে তাই শুনবি তুই? 5 জনে কেন? সে মেয়ে ছেলেটাও আমাকে। কোন মেয়ে ছেলে? সৌদামিনী। ও, তার কাছে জনার্দন নিয়ে গিয়েছিল তোকে? নিয়ে যাবে কেন? সে নিজে এসেছিল বাজার করতে। নিঃশ্বাস ফেলল হারামি। আমার নাম শুনে ঠাট্টা করছিল। কিছুক্ষণ কথা বলল না দীননাথ। তারপর বলেছিল, মেয়ে ছেলের কথা একদম কানে রাখবি না বাপ। এদিক দিয়ে ঢুকিয়ে ওদিক দিয়ে বের করে দিবি। রাখলেই কান পচে যাবে। গুম হয়ে খানিকক্ষণ বসেছিল বাপ। তখন তার মুখ দেখে কষ্ট হয়েছিল হারামির। মনে হয়েছিল যে মা জন্ম দিয়ে মরে গেছে তাকে বাপ খুব ভালোবাসত। সত্যি তো, বাপ বাড়িতে তার জন্য সৎ মা আনতে পারত। সেই সৎ মা তাকে যদি মারধর করত তাহলে সেটা সহ্য করতে হতো। বাপ কাউকে আনেনি। নিজে রান্না করে তাকে খাইয়েছে, কিন্তু প্রতি শনিবার যে মেয়ে ছেলের কাছে বাপ যায় তাকে মেরে লাশ করে দেওয়ার কথা কেন বলল বাপ? তার সঙ্গে সুসম্পর্ক না থাকলে তাহলে কোন টানে ফি হপ্তায় যায় সেখানে? কিছুক্ষণ বাদে দীননাথ সামান্য হাসল। সদু তোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি তো? কে সদু? বুঝতে পারল না হারামি। আরে ওই মেয়ে ছেলেটার কথা বলছি। না, খারাপ ব্যবহার কেন করবে? এত সুন্দর নাম কে রেখেছিল তা জানতে চেয়েছিল। আর জনার্দন পাইকারকে পায়ের ধুলো দিতে বলেছিল। তাই নাকি? বড্ড বার বেড়েছে। যাই এর পরের শনিবার। ওই কালো মোষটা যে হাড় কিপটে তা তো জানা নেই। আসলে বুঝলি, মেয়ে ছেলেটার মন খুব নরম, যাকে বলে সরল। আমায় কতবার বলেছে তোমার ছেলেকে দেখাও, এখানে না আনো আমাকে নিয়ে চলো তোমার ওখানে। মন নরম বলেই বলেছে ও কথা। আনোনি কেন? সে তুই এখন বুঝবি না। বাইরে ঘোড়ার চটি দরজার বাইরে খুলে তবে যেমন ঘরে ঢুকতে হয়, এও তেমনি। ঘর বার এক করতে নেই রে, বাপ বলেছিল। এর কদিন পরেই দীননাথ আম গাছের ডাল ভেঙে মাটিতে আছাড় খায়। হারামি তখন মাছ ধরার চেষ্টা করছিল। চিৎকার কানে যেতে বাগানে গিয়ে বাপকে তুলে আনে। যন্ত্রণায় আকাশ ফাটাচ্ছে দীননাথ। কিছুক্ষণ লক্ষ্য করে ছুটেছিল হারামি। 2 ক্রোশ দূরের আকুল গ্রামে যে ডাক্তার থাকে তাকে গিয়ে বাপের কথা বলেছিল সে। লোকটা সব শুনে জিজ্ঞাসা করেছিল,
কত উঁচু থেকে পড়েছে? ৩-৪ মানুষ কি তার বেশি হবে? তাহলে হাসপাতালে নিয়ে যা। ভৈরবের হেলথ সেন্টারে নিয়ে গিয়ে কাজ হবে না। হাসপাতাল কোথায়? সদরে, জেলা শহরে। ভৈরব থেকে বাস ছাড়ে, পাক্কা ৪ ঘন্টা। অত দূরে কি করে নিয়ে যাব? আপনি একবার দেখুন না, কাকুতি মিনতি করল হারামি। সময় নষ্ট হবে রে। হবে হোক, সেটা আপনি ভাববেন না, রেগে গেল হারামি। আরে বাস, এ দেখছি ধমকাতেও পারে। বেশ, চল। ডাক্তার এসে বাপের হাত পা ব্যান্ডেজ করে দিল। মাথা ফেটে গিয়েছিল, রক্ত মুছিয়ে ব্যান্ডেজ করে ইঞ্জেকশন ঠুসে দিল শরীরে। কিছুক্ষণের মধ্যে বাপ ঘুমিয়ে পড়লে ডাক্তার বলল, বাহ, বাগানটা তো চমৎকার। এইসব গাছগাছালি তোদের? হ্যাঁ। হারামি তখন একটু শান্ত হওয়া বাপকে দেখছিল। তোর বাপ মরে গেলে তুই মালিক হবি না অন্য কোনো শরিক আছে? আর কেউ নেই, আমি বাপের এক ছেলে। চমৎকার। আনন্দিত ডাক্তার বেঁটে কলম গাছে ঝুলে থাকা নাদোষ আমের গায়ে আঙুল বোলালো। কি ভুলই করেছিলাম রে এখানে আসতে না চেয়ে। মাথার উপর ভগবান আছেন, ভক্ত ভুল করলে তিনি ঠিক পথে পৌঁছে দেন। লোকটার কথার মানে বুঝতে পারছিল না হারামি। জিজ্ঞাসা করল, কি কি ওষুধ লাগবে লিখে দিন, আমি ভৈরবের দোকান থেকে নিয়ে আসব। আর আপনাকে কত দিতে হবে বলুন। সঙ্গে সঙ্গে জিভ বের করলো ডাক্তার। ছি ছি ছি, তুই আমার পুত্র তুল্য, পুত্রের চেয়েও বেশি। আমার কোনো ছেলে নেই রে, তোর কাছে টাকা নিতে পারি বল? ওষুধের কথা ভাবিস না, আমি গিয়ে পাঠিয়ে দেব। অবস্থা যা, আশা করার মতো তো কিছু নেই। তার মানে? ঘুমন্ত দীননাথের দিকে অবাক হয়ে তাকালো হারামি। সবাইকে তো একদিন চলে যেতে হয়। তোর বাপের বাপ চলে যায়নি, তার বাপ বেঁচে আছে? নেই, এটাই নিয়ম। তুই কিছু ভাবিস না বাবা, তোর বাপ চলে গেলে আর কি হবে, আমি আছি। সেদিন ডাক্তার ঘুরে ঘুরে সমস্ত বাগান দেখেছে আর বলেছে, এসব তোর সব? শেষ দিকে আর জবাব দেয়নি হারামি। লোকটাকে তার খুব খারাপ লাগছিল। ফিরে গিয়ে ডাক্তার ওষুধ পাঠিয়ে দিয়েছিল লোক মারফত। বাপের ঘুম ভাঙলেই সেটা খাওয়াতে হবে। হারামি আদেশ পালন করে দেখেছিল, ঘুম ভাঙার পর যে যন্ত্রণা শুরু হয়েছিল তা দূর হয়ে গেল, কারণ বাপ আবার ঘুমিয়ে পড়েছিল। তখন ওর মনে হয়েছিল ডাক্তার লোকটা হয়তো খারাপ নয়। খারাপ লোক ফিরে গিয়ে ঠিক ওষুধ কখনো পাঠিয়ে দেয় না, আর আসা যাওয়া এবং ওষুধের জন্য একটিও পয়সা নেয়নি। মাঝরাত্রে বাপের বিছানার পাশে বসেছিল হারামি। তার খুব ভয় করছিল। শনিবার রাত্রে বাপ যখন রাত কাটাতে বাইরে যায় তখনও তার ভয় করে, কিন্তু এই ভয় তার থেকেও মারাত্মক। যতক্ষণ না জেগে থাকে ততক্ষণ বাদুড় তাড়াবার ঘন্টা বাজিয়ে সেই শব্দ শোনে। মনে হয় সে একা নেই, আর এখন কোনো কিছুই ভালো লাগছিল না। বাপ মরে গেলে তার কি হবে? এই পৃথিবীতে আর কেউ নেই যার সঙ্গে সে থাকতে পারে। অত্যন্ত অসহায় হয়ে সে বাপের হাত জড়িয়ে ধরেছিল। মাথার পিছনে হ্যারিকেন জ্বলছে। বাইরের বাগানে বাতাসে শব্দ তুলছে। তার গা ছমছম করছিল। এই সময় বাপের ঘুম ভাঙল। উহ আহ শব্দ বের হচ্ছিল মুখ থেকে। হারামে জিজ্ঞাসা করেছিল মুখের সামনে ঝুঁকে, এখনো কষ্ট হচ্ছে বাপ? হ্যাঁ, খুব, সর্বাঙ্গে কষ্ট। আমাকে বাঁচা বাপ। ওষুধ দিয়েছি, আকুলের ডাক্তার এসেছিল তোমাকে দেখতে, ওষুধ দিয়ে গেছে। হাঁ করো, বলেছে ঘুম ভাঙলেই খাইয়ে দিতে, তাহলে আবার ঘুমিয়ে পড়বে, কষ্ট থাকবে না। মেরে ফেলবে, মেরে ফেলবে, কোঁকিয়ে উঠল দীননাথ। ও শালা কসাই, ডাক্তার না। ওর ওষুধ আমি খাবো না রে। ও মা, ও হারামি রে, হারামি, আমি মরে যাব। ওষুধ খাও বাপ, জল দিয়ে গিলে ফেলো। হারামি রে, আমি যখন থাকবো না তখন তোর কি হবে রে? তুমি থাকবে না কেন? আমার ভিতরটা গুড়িয়ে গিয়েছে, তোরে কটা কথা বলি। কেউ নেই তো কাছে পিঠে? না, কেউ নেই। হে বাড়ি ছেড়ে কোথাও যাস না বাপ। ঠিক আছে, যাব না, তুমি ওষুধ খাও। শয়তান, ব্যাটা ছেলে, এ হলো ঢোড়া সাপ,
বিষ নেই, কিন্তু কামড়ালে ঘা হয়। আর মেয়ে ছেলে হলো কাঁকড়া বিচ্ছে। খবরদার বিশ্বাস করবি না। সব সময় বাইরে বাইরে রাখবি। ঠিক আছে বাপ। শোন, আমার জমানো টাকা আছে। আমি মরার আগে হাত দিবি না। আর কাউকে টাকার কথা বলবিও না। মনে থাকে যেন। ওখানে আরেকটা জিনিস আছে, যা আমার সহ্য হয়নি। তোর হতে পারে। আমি জানিও না কোথায় ওসব রেখেছ। ঠাকুরের আসনের নিচে মাটি খুঁড়িস, একটা হাত বাক্স পাবি। সেটে কখনো কাছছাড়া করবি না। ঠিক আছে, এখন ওষুধ খাও। মরে গেলে আমাকে ভালো ঘি মাখাবি তো হারামি? এবার জোর করে মুখে জল ঢেলে ওষুধ পুরে দিল হারামি। দীননাথ ঢোক গিলল। ওষুধ চলে গেল গলার ভেতরে। নিঃশ্বাস ফেলল দীননাথ। মেয়ে ছেলেকে বিশ্বাস করিস না বাপ। বেটা ছেলেকে কখনো মাথায় উঠতে দিবি না। তাহলে দেখবি জীবনে দুঃখ পাবি না। ঠিক আছে। ঘুম আসছিল বাপের শরীরে। কথা জড়াচ্ছিল, তবু বলল, হারামি, এই জমি গাছপালা ছেড়ে কোথাও যাস না। আমাদের 7 পুরুষের ধন। যত্ন করলে এই তোকে সারা জীবন খাওয়াবে পরাবে। তারপর আচ্ছন্ন হয়ে গেল দীননাথ। দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল। গালে হাত দিয়ে বসেছিল হারামি। সারা দিন খাওয়া হয়নি। তখন খেতেও ইচ্ছে করছিল না। তার মনে হচ্ছিল পুরোটাই আজব ব্যাপার। একটা সুস্থ লোক গাছ থেকে পড়ে গিয়ে এইরকম হয়ে গেল। মানুষ নিজের শরীরকে তাহলে একটুও ভরসা করতে পারে না? এই যে লোকে মাথা গরম করে, শরীরের বিক্রম দেখায়, ফট করে সেই শরীর তার 12টা বাজিয়ে দিতে পারে। ঘুমন্ত দীননাথের দিকে তাকিয়ে তার মনে হলো, বেটা ছেলেরা হয়তো ঢোঁড়া সাপের মতন। বিষ নেই, কিন্তু ঘা করে দেয়। কিন্তু মেয়ে ছেলেদের অবিশ্বাস করতে বলল কেন বাপ? তারা যদি এত খারাপ হবে, তাহলে বাপ কেন প্রতি শনিবার সৌদামিনীর কাছে যেত? এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস হারামের হাত বাক্স এর প্রথম পর্ব। উপন্যাসটির বাকি পর্বগুলো আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব। শোনার আমন্ত্রণ রইল। পরবর্তী পর্ব আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে হলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।